খান বাড়িতে বিশেষ মেহমানদের আগমন ঘটেছে। সকাল হতে ব্যস্ততা পার করেছে হেনা খান। ঝলমলে পরিবেশে আরাফ খানও সবার সাথে উপস্থিত ড্রয়িং রুমে। রিচ চলে গেলে সে সকালেই বাসায় নেই। ব্যান্ডেজ হাতে মায়া সিঁড়ির কোনায় দাঁড়িয়ে অপরিচিত মানুষদের গোল গোল চোখে পর্যবেক্ষণ করছে। আপাতত সে এই মানুষদের কাউকে চিনতে পারছে না, তবে আরাফ খানের কথা বলার ভাবভঙ্গিতে যতটুকু বুঝলো তারা হলো হৃদের নানা বাড়ির মানুষ, কিন্তু প্রত্যেকের চেহারা বিদেশিনী ভাব দেখে বোঝা যাচ্ছে তারা কেউ বাংলাদেশি নয়। মায়ার চোখ দৃষ্টি জোরালো হলো সোফায় বসে থাকা আধ্যাত্মিক সুন্দরী মেয়েটির দিকে। খুবই নিখুঁত সুন্দরী, যাকে বলে। গায়ে কালো প্যান্টের সাথে ভিতরে সাদা সফট গেঞ্জি পরা, তার উপরে কালো লেডিস কোট জড়ানো, কোমরে চিকন কালো বেল্ট বাঁধা, গোল্ডেন কালারের চুলগুলো কার্লি করা, পায়ে পেন্সিল হিল তো হাতে ব্যান্ডের ঘড়ি, সব মিলিয়ে অসাধারণ ভাবভঙ্গি তার। সহজে যে কারো নজরে করতে সক্ষম সুন্দরী মেয়েটির পাশে আরও একটা সুন্দর ছেলে বসে আছে, সেই দিকে চোখ গেল না আপাতত মায়ার বর্তমান চোখ শুধু এই অসাধারণ সুন্দরী মেয়েটিকে দেখল এক মনে। আরাফ খান মায়াকে সিঁড়ির কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে নিল নিজের কাছে। নিজের পাশে বসিয়ে অনন্ত আদরের সহিত পরিচয় করতে লাগলো সবার সাথে। ওর নাম রিক্তা ইসলাম মায়া, খান বাড়িতে সবচেয়ে ছোট সদস্য, আমাদের একমাত্র সোনামা। তোমাদের কাছে ওর কথা বলেছিলাম এতক্ষণ। আরাফ খানের কথা সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু হলো মায়া। প্রত্যেকের মুখে হাসি মাখা হলো। ছেলেটির দৃষ্টি ছিল খুবই অতৎপরতা। আরাফ খানের কথায় খানিকটা হাসি মুখের কথা বলল মোর্শেদ আবদুল্লাহ, হৃদের বড় মামা। প্রিটি গার্ল, কোন ক্লাসে পড়ো তুমি? বিদেশিনী হয়ে শুদ্ধ বাংলা বলাতে খানিকটা অবাক হলো মায়া, তাই থতমত মুখে আরাফ খানের দিকে ঘাড় উঁচিয়ে তাকালো। চোখের ইশারা আশ্বস্ত করলো তিনি। মায়া খানিকটা নির্বাক হয়ে মিহি কণ্ঠে বলল, জি, ইন্টার ফার্স্ট ইয়ারে। তাহলে তো তুমি অনেক ছোট গার্ল, পিচ্চি মেয়ে। তবে আমাকে তুমি আঙ্কেল বলে ডাকতে পারো। আমি তোমার হৃদ ভাইয়ার বড় মামা। আমরা সুইজারল্যান্ড থেকে এসেছি, ওইখানেই আমাদের বর্তমান বসবাস। আর এমনিতে আমাদের জন্মস্থান তুর্কিতে, মানে তোমার হৃদ ভাইয়ের নানা বাড়ি তুর্কিতে। তুমি হয়তো জানো না, তবে আমাদের বাংলাদেশে যাতায়াত প্রায় 30 বছরের ওপর হয়, তাই আমরা সবাই বাংলা খুব ভালো বলতে পারি। বাংলাদেশে আমাদের নিজস্ব বাড়িও আছে। যাই হোক, আর এই যে ওনাকে দেখছো, আমার স্ত্রী আয়েশা আবদুল্লাহ। আর এই ছেলে মেয়ে দুটো দেখছো যে আমার যমজ সন্তান, ওরা যমজ ভাই বোন। মেয়েটির নাম মেহু আবদুল্লাহ, ছেলেটির নাম ফারহাদ আবদুল্লাহ। একই বয়সে দুজন। তুমি ওদের ভাইয়া আপু বলে ডাকতে পারো, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তবে কথায় কথায় হৃদকে মায়া ভাইয়া বলে দাবি, কথাটা তখনও বুঝলো না মায়া, সন্দেহ করলো না তেমন। তবে মায়া খারাপ লাগলো। হৃদ যে মায়ার ভাইয়া নয়, স্বামী হয়, সেটা কি তারা জানে না? প্রশ্ন থাকলো মায়ার ছোট মাথায়। তারপরও মুখে কিছু বলল না কাউকে, শুধু বেশ করে গোল গোল চোখ পর্যবেক্ষণ করলো গম্ভীর মুখে সুন্দরী মেয়েটিকে। তুর্কি মেয়ে বলে হয়তো চেহারা এতটা ধাঁচ রয়েছে মেয়েটির। ত্বক অনেকটা মসৃণ সুন্দর, ঠোঁটে হাসিটা যেমন মাতানো। মায়া বেশ করে তাকিয়ে রইল মেয়েটির দিকে। তবে ছেলেটি বার কয়েক ঘুরে তাকালো মায়ার দিকে। মায়াকে বেশ মনে ধরেছে তার, সেটা তার চোখের ভাষায় স্পষ্ট। মায়ার ভাবনার মাঝে হঠাৎ করে উঠে দাঁড়ালো মেয়েটি। নিজের বাঁ হাতে ঘড়িটি দেখে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, আম গেটিং লেট, যেতে হবে আমার। তোমরা কথা বলো, আমি গেলাম। কিছুক্ষণ পর আমার মিটিং আছে মাল্টিন্যাশনাল কোম্পানির হয়ে হৃদের সাথে। তাছাড়া হৃদের সাথেও আমার এখনো দেখা হয়নি, তাই আমি সোজা হৃদের অফিসে চলে যাচ্ছি। রাতে বাসায় দেখা হবে সবার সাথে। আসি। মেহুর মুখে হৃদ নামটা শুনতাই চমকে উঠল মায়া। বুক কেঁপে উঠে শিহরিত করল চিনচিন তপ্ত ব্যথায় মায়াকে। হৃদের সাথে কোনো মেয়ের ওঠা বসা থাকতে পারে সেটা জানা ছিল না মার। মার কাছে অসম্ভব কিছু শোনালো যখন মেহুর মুখে হৃদ নামটি শুনল। মেহু চলে যেতে নিলেই দ্রুত তার পিছন রাখল হেনা খান। তিনি ব্যস্ত ভঙ্গিতে বলল, মেহু, তুমি আমাদের সাথে দুপুরের লাঞ্চ করবে না? নো গ্র্যান্ডমা, আমি হৃদের সাথেই দুপুরে লাঞ্চ করে নিব। আসি।
মার দূর দূর বুকের ব্যথার আরো বাড়িয়ে দিয়ে চলে গেল মেহু আবদুল্লাহ। মায়া বুকের কম্পন তিনগুণ করতে আপেক্ষিক মুখ খুলল আয়শা আবদুল্লাহ। তিনি অন্তত কৌশলে বলে উঠল, আমাদের এবার বাংলাদেশ আসার মূল কারণটা তো আপনারা ইতিমধ্যে জেনেছেন। মেয়েকে এবার বিয়ে দিতে চাইছি। সে রাজি হয়েছে বিয়ে করবে বলে। তাছাড়া আমাদের ছেলে মেয়ে দুজনই রিলেশনে আছে প্রায় কয়েক বছর ধরে। এখন মনে হয় হৃদের সাথে কথা বলে বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া দরকার আমাদের। আমরা মেহুর সাথে হৃদের ব্যস্ত ভঙ্গিতে আয়শা আবদুল্লাহকে থামিয়ে দেয় আরাফ খান। অন্তত ভয়ার্ত চোখে মায়াকে এক পলক দেখে নিয়ে বলল, আমরা এই বিষয়ে পরে কথা বলি আয়শা। সবে তো কাল আসলে বাংলাদেশ। তাই আজ থাক। হৃদের সাথে নাহ পরে কথা বলে নিও তোমরা এই বিষয়ে। হেনা খান নিজের স্বামীর দিকে তাকিয়ে শুকনো ডুব দিল। পরিস্থিতি সামলাতে পেরে তিনি ভয়ার্ত চোখ বুলালো মার দিকে। মার দৃষ্টিতে বেশ কৌতূহল। সে আসলে বুঝতে পারছে না মেয়েটির বিয়ের সাথে হৃদের কি সম্পর্ক হতে পারে। তাছাড়া কার সাথে কার রিলেশন চলছে তাও ধরতে পারল না। তবে আয়শা আবদুল্লাহকে হঠাৎ করে থামিয়ে দেওয়াটা মোটেও পছন্দ হয়নি মার। সে জানতে চায় বাকি কথাগুলো, কিন্তু আফসোস জানা হলো না। কারণ ততক্ষণে আরাফ খানের কথা মেনে নিয়ে আয়শা আবদুল্লাহ এবং চুপ করে গেলেন। হেনা খান ভয়াত ভঙ্গিতেও স্বস্তির নিঃশ্বাস ফেলল গোপনে। তিনি বছর 3 আগে শুনেছিল হৃদের সাথে নাকি মেহুর ভালোবাসার সম্পর্ক রয়েছে। হৃদ নাকি মেহুকে বিয়ে করবে এমনটা কোথাও দিয়েছিল। এখন সত্যি মিথ্যা জানা নেই তাদের কারোই। তবে তিনি বেশ কয়েকবার দেখেছেন হৃদকে মেহুর সাথে কথা বলতে। বেশ স্বাচ্ছন্দ্যভাবে কথা বলেছিল একে অপরের সাথে। বাকিটা জানেন না তিনি। মেহু উনার পছন্দ নয় এমনটা না, পছন্দই। তবে মার সাথে হৃদের ছোটবেলায় হওয়া ছিল বিদায়, তিনি হৃদের পাশে মায়াকে ছাড়া অন্য কারোকে চায়নি। এখন হৃদ মায়াকে মানতে শুরু করেছে। এমন তো অবস্থায় হৃদের জীবনে মেহুর হঠাৎ আগমনটা বিপদ সংকেত ছাড়া অন্য কিছু নয়। তাছাড়া হৃদ মার বিয়েটাও তারা মেহুর পরিবারের কাছে চেপে গেছেন এখনও প্রকাশ করেনি। আগে হৃদের সাথে কথা বলবে তারপর নাহ বলা যাবে এই বিষয়ে। হৃদ বাড়িতে ফিরলে একবার কথা বলে নিতে হবে। নয়তো বিষয়টি মার জীবনের প্রভাব ফেলতে পারে। সন্ধ্যা আকাশ। সময় 7 বিসর্গ 1:05। খোলা আকাশের তখনও তারার দেখা মেলেনি। চাঁদটা নেই। অনেকটা অন্ধকারময় আকাশ। ঠিক যেন আয়নের তৃপ্তময় জীবনটার মতোই অন্ধকার। আয়ন কফি হাতে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। এক হাত ট্রাউজারের পকেট গজিয়ে তাকিয়ে আছে ঢাকার যান্ত্রিক শহরের দিকে। গুলশান 2 নম্বর সেক্টরে তার ফ্ল্যাট। আবাসিক এলাকা। কোনো রকম উচ্চশৃঙ্খলতা নেই। বেশ শান্ত। তবে আয়ন শান্ত নয় এই শীতলময় পরিবেশটাতেও। বেশ অশান্ত। বিগত 2.5 মাস ধরেই সে অশান্ত। মায়াকে হারিয়ে অশান্ত। মায়া তার প্রথম ভালোবাসার সাথে সাথে প্রথম অনুভূতি। যাকে ঘিরে ছিল অজস্র স্বপ্ন। ছোট বড় অনেক স্বপ্নই দেখত মায়াকে নিয়ে ভালোবাসাময় সংসার সাজানোর। দীর্ঘ 2 বছর স্বপ্নগুলো দেখল কিন্তু পূরণ হলো না। মায়া তার হলো না। বরং হঠাৎ একদিন জানা গেল সে যাকে ভালোবাসে সে তার নয়। বরং অন্য কারো হয়ে গেছে ইতিমধ্যে। তাকে ভালোবাসে না। আয়ন সেদিন দম ফাটা কষ্ট পেয়েছিল। নিঃশ্বাস আটকে ছিল যখন দেখেছিল মার চোখে হৃদের জন্য অসীম ভালোবাসা ও ছটফট। আয়ন পরাজিত সৈনিকের মতো তখনই হার মেনে নেয়। যুদ্ধ ছেড়ে দিয়ে রণক্ষেত্রে থেকে চলে আসে। আয়নের গোটা 1 মাস লেগেছিল কষ্টময় জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরতে। সবার থেকে আলাদা থাকা শুরু করল। খান বাড়িতে যাতায়াত ও যোগাযোগ বন্ধ করল। কাজের চাপ বাড়ালো। সর্বক্ষণ ব্যস্ততা কাটানোর চেষ্টা করল মায়াকে ভুলে থাকার জন্য। কিন্তু পারল কই। প্রথম ভালোবাসার মানুষকে অত সহজে ভোলা যায়? সে কি পারছে ভুলতে? কই পারছে না তো। সে আজও নিবিড়ভাবে ভালোবাসে মায়াকে, কিন্তু পার্থক্য একটাই। এখন আর মায়াকে নিয়ে 2 চোখ ভর্তি স্বপ্ন সাজায় না আয়ন। দূরে থেকে শুধু মার জন্য ভালো থাকার কামনা করে। ব্যাস এতটুকু। আয়ন মায়াকে ভুলার চেষ্টা করছে না যে এমনটা না। প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। আর তার এই চেষ্টার শেষ ধাপই ছিল জুইয়ের সাথে নিজের সম্পর্কটা স্বাভাবিক করা। আয়ন ধারণা হয়তো জুইয়ের মাধ্যমে আয়ন মার অনুভূতি থেকে বের হতে পারবে। এক নারীর সংস্পর্শে আসলে অন্য নারীকে ভোলা সক্ষম হবে। তাছাড়া জুই মার বোন। মার কিছু দিক জুইয়ের মধ্যে রয়েছে, সেটা আয়নকে আরও টানে জুইয়ের প্রতি। জুইকে নিয়ে ভাবায়। আয়ন স্থির দৃষ্টিতে কথাগুলো ভেবে আবারও শান্তভাবে চুমুক বসায় কফির মগে। কয়েক সেকেন্ড থেমে থেকে পুনরায় ভাবতে বসে সে।
সেদিন আয়ন হৃদের সাথে দেখা করতে গিয়েছিল খান বাড়িতে বিশেষ কিছু কারণবশত। হৃদের সাথে আয়নের বেশ কথা হয়েছিল স্বাভাবিকভাবেই, যদিও প্রফেশনাল কথাবার্তা বেশি হয়েছিল দুজনের মাঝে, তবে পার্সোনাল কথাবার্তাও বেশ টুকটাক হয়েছিল দুজনের মধ্যে। আয়ন বয়সের সাথে সাথে অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মানুষ, তাই সেদিন রাতে হৃদের অল্প কথায় এতটা স্পষ্ট ছিল সে মায়াকে ভালোবাসে। শুধু ভালোবাসে বললে ভুল হবে, অনেকটা পাগল দেওয়ানার মতো ভালোবাসে মায়াকে। হয়তো আয়নের চিন্তা ভাবনার বাহিরে হৃদ মায়াকে ভালোবাসে। হৃদের ভালোবাসার পরিমাণটা আয়ন আন্দাজ করতে পারি কতটা হবে, কিন্তু বুঝতে পেরেছিল মায়াকে ছাড়া হৃদের নিঃশ্বাসটাও হয়তো অচল হয়ে পড়বে। হৃদ নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না বলেই উপর দিয়ে শক্ত গম্ভীর হয়ে চলাফেরা করে, নয়তো সেও মার বোকামিতে মরেছিল অনেক আগেই। মায়া চঞ্চলতা, বোকামিতায় হৃদকে টানে মার প্রতি, যেমনটা আয়নকে টানত। মায়া হৃদকে জ্বালায় বলেই হৃদ মায়াতে পাগল। হৃদের উগ্র মাফিয়া জীবনের ক্ষমতা খেলতে খেলতে স্বাভাবিক জীবনটার প্রতিও বিরক্ত ছিল সে। আর মার ছিল হৃদের স্বাভাবিক জীবনের আকর্ষণের কারণ, শান্তির কারণ। হৃদের যে বেশ ভালো লাগে মায়া তার আশেপাশে ঘুরঘুর করলে, পাগলামো করলে, সেটা হৃদের শান্ত থাকাটাতেই স্পষ্ট বোঝায়। হৃদ সহজ কাউকে সহ্য করতে পারে না নিজের আশেপাশে। কাজ ছাড়া একটা কথার বেশি দুটো কথা বললে রেগে যায়। সেখানে মার অসীম পাগলামতেও হৃদ শান্ত থাকে, নড়ে না, চুপচাপ বসে থাকে, মায়াকে প্রশ্রয় দেয়। কারণ হৃদের উগ্র অশান্ত জীবনের মায়া এক পলাশ বৃষ্টির ন্যায় হৃদকে ভিজিয়ে শান্ত করে দেয়। মার বোকামিতা হৃদের এন্টারটেইনমেন্টের কারণ। হৃদ উপভোগ করে মার কান্ত, তাই ভালোবাসে প্রশ্রয় দেয় মায়াকে, যেমনটা আয়ন দিতে চেয়েছিল। কিন্তু ভাগ্য তার সহায় ভালো না। তবে সেদিন হৃদ তাকে সরাসরি জুইয়ের দিকে ইশারা করেছিল, জুইকে মেনে নিতে, একটা সুযোগ জুইকে দিতে। আয়ন সেদিন কিছু বলেনি, তবে আয়ন গত 2 দিন অনেক ভেবেছিল জুইকে নিয়ে। পরিশেষে আয়ন সিদ্ধান্ত নিল সে জুইকে একটা সুযোগ দিবে। যদি জুইয়ের উপর আয়নের বিন্দুমাত্রও ভালো লাগা কাজ করে তাহলে সে জুইকে আর ডিভোর্স দিবে না, সংসার করবে। আর এই জন্য মূলত আয়ন জুইকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছিল একে অপরকে চেনাজানার জন্য, জুইয়ের সাথে স্বাভাবিক সম্পর্কে জড়ানোর জন্য তখন ওইভাবে কথাগুলো বলেছিল আয়ন। হয়তো এমন করে একদিন জুইকেও নিজের জীবনে জড়াতে পারবে এই আশায়। তবে আয়নের যদি জুইয়ের প্রতি কখনোই ভালো লাগার সৃষ্টি না হয়, তাহলে সে জুইকে নিজের বের রস জীবনের সাথে আর জড়াবে না, ডিভোর্স দিয়ে মুক্তি করে দিবে জুইকে। এবং ততদিন দ্বিতীয় বিয়ে করবে না যতদিন না তার নতুন কাউকে ভালো লাগছে। এখন দেখা যাক ভাগ্য তাকে কোথায় নিয়ে দাঁড় করায়। কথাগুলো ভেবে আয়ন বুক ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলে শব্দ করে। আশপাশটা এক পলক শান্ত চোখ বুলিয়ে কফি মগটি বারান্দায় কাউচের উপর রেখে বাম হাতে ঘড়িটি দেখে নিল। সময় অল্প, তাকে হসপিটালের যেতে হবে 8টার মধ্যে। আয়ন তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও নিজেকে শান্ত করল। রুমের ঢুকের সময় নিয়ে রেডি হলে ফোন আর গাড়ির চাবি পকেট ঢুকিয়ে এপ্রন হাতে নিল। ফ্ল্যাটের চাবি অন্য হাতে নিয়ে ড্রয়িং রুম দিয়ে বের হয়ে যেতেই চোখে পড়ল জুইয়ের গুছিয়ে দেওয়া টিফিন বক্সটি। আয়ন দাঁড়ালো, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে টিফিন বক্সটি হাতে নিল। জুই বিকাল করে পাঠিয়ে দিয়েছিল আয়ন ড্রাইভার দিয়ে। ঘন্টা 2 খানিকটা হবে হয়তো জুই চলে গেছে হসপিটালে। আয়ন হসপিটালের গেলে হয়তো পুনরায় দেখা হতে পারে তাদের। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তার কপালে কি আছে আল্লাহ জানে। ভালোবাসা নামক শব্দটি দ্বিতীয়বার তার জীবনের আসবে কিনা তাও সন্দেহ। দিনটা বৃহস্পতিবার, সময়টা 5:4:5। বিষণ্ণ ভবহৃদয়ে গালে হাত ঠেকিয়ে 2 পা ভাঁজ করে ড্রয়িং রুমের সোফার উপর একা বসে আছে মায়া। গায়ে মুসলিম তাঁতের সুতায় বুনন 18 কাউন্টের পাতলা ফিনফিনে গোলাপি জামদানির শাড়ি জড়ানো। চুলগুলো সব একপাশে এনে চড়িয়ে ফেলে রেখেছে কোল থেকে সোফার উপর পর্যন্ত। কানে সাদা পাথরের মধ্যে ডায়মন্ডের টপ পরা, গলায় হৃদের দেওয়া বাসর রাতে ডায়মন্ডের লোকেটটি ঝুলছে, নাকে চকচক করছে ছোট ডায়মন্ডের নাকফুলটি, আর দুহাত ভর্তি গোলাপি কাচের রেশমি চুড়ি। হৃদের কাল ব্যান্ডেজ করে দেওয়া হাতটিতে একটু বেশি চুড়ি পড়ল মায়া, যাতে ব্যান্ডেজটি দেখা না যায়। সবকিছুর মধ্যে মায়া মুখেও হালকা পাতলা সাজগোছ রয়েছে, যেমন ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে মোটা করে আইলাইনার দেওয়া। হলুদ চামড়া হওয়ায় মায়াকে চমৎকার আবেদনময়ী লাগছে। আদুরে পুতুল ন্যায় মায়া, কিন্তু তারপরও মার মুখেই মুহূর্তে ঘন কালো মেঘে ঢাকা।
নিজের উলুর উপর কুইন রেখে গালে হাত ঠেকিয়ে উদাস মনে ভাবছে গভীরভাবে। আজ মার চিন্তার শেষ নেই। সে গভীর চিন্তিত ও শোকাহত। কারণ মায়া ইতিমধ্যে জেনে গেছে ফিহার সাথে তার আরিফ ভাইয়ের সম্পর্কটা মেনে নিচ্ছে না মেহেরবান। আজ দুপুর করে যখন মায়া হসপিটালে গিয়েছিল তখন আরিফ তাকে আর জুইকে একসঙ্গে করে একটা রেস্টুরেন্টে গিয়েছিল দুপুরে খাবার খাওয়ানোর জন্য। কিন্তু সেখানে কাকতালীয়ভাবে ফিহার সাথে দেখা হয়ে যায় তাদের। তাদের পাশের টেবিলেই মেহেরবানের ঠিক করা পাত্রের সাথে দেখা করতে এসেছিল সে। তাদের মধ্যে কোথাও হচ্ছিল পূবে থেকে। কিন্তু হঠাৎ করে আরিফকে দেখতে পেরে ফিহা নিজের উত্তেজনা আরিফকে জড়িয়ে ধরে কান্না করে বসে সবাই সামনে। পাত্র সেখানেই ছিল। ফিহা জানায় মেহেরবান তাকে জোরপূর্বক বিয়ে দিতে চাচ্ছে। ইতিমধ্যে রেস্টুরেন্টে পরিবেশও শিথিলত হয়ে যায় এবং উপস্থিত সবাই তামাশা দেখতে লাগলো। কিন্তু আরিফ ফিহাকে মায়ের পছন্দে বিয়ে করে নিতে বলে খুবই শান্ত ভঙ্গিতে ফিহা থেকে নিজেকে জোরপূর্বক ছাড়িয়ে রেস্টুরেন্টে থেকে বের হয়ে যায় সঙ্গে সঙ্গে। মায়া আগের থেকেই নিজের ভাইয়ের প্রেম ঘটিত বিষয়টি জানলেও জুই জেনেছিল তখনই। জানতে পেরে যেন স্তব্ধ নির্বাক ভঙ্গিতে কতক্ষণ ফিহার দিকে তাকিয়েছিল। মায়া ফিহাকে সান্ত্বনা দিবে তার আগেই ফিহাও দৌড়ে বের হয়ে যায় রেস্টুরেন্টে থেকে। পরে আর খবর নেওয়া হলো না ফিহার সম্পর্কে মার। এখন মার বিষণ্ণতার দ্বিতীয় কারণটা তার গুণধর স্বামীকে নিয়ে। কাল সকালে মায়াকে ব্যথা দিয়ে যে গেল আর ফিরে আসলো না বাড়িতে। গোটা একটা দিন চলে গেল, হৃদের দেখা পেল না মায়া। অবশ্যই মায়া রাগ করেছে, তাই হৃদের সামনে এমনিতেও যেত না সে। তবে লুকিয়ে চুকিয়ে তো একটু আকটু দেখে নিত মার উনাকে। কিন্তু তাও হলো না। তারপর আবার কাল শফিকুল ইসলামকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিবে এবং ব্রাহ্মণবাড়িয়াতে চলে যাবে মার পরিবার। কিন্তু মায়া যেতে পারবে না। মার সামনে পরীক্ষা আছে। হেনা খান সাফ সাফ মায়াকে নিষেধ করে দিয়েছে পুনরায় ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়া নিয়ে। সামনে পরীক্ষা রেখে কোথাও যাওয়া হবে না মার। আর সেই জন্য মায়া উদাস মনে বসে আছে একা একা। দৃষ্টি তার ফ্লোরের উপরে স্থির। আজ জীবনের প্রথম মায়া শাড়ি পরেছে। আগের কখনো কোনো অনুষ্ঠানে শাড়ি পরেনি মায়া। অন্যান্য জামা কাপড় পরে অনুষ্ঠান পার করেছে সে। তবে আজ হেনা খান অনেকটা জোরপূর্বকই মায়াকে শাড়ি পরিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছেন। কারণ কিছুক্ষণ পর হেনা খান মায়াকে নিয়ে নিজের বাপের বাড়ি যাবেন বলে মায়াকে শাড়ি পরিয়েছেন তিনি। নিজের বাবার বাড়ির মানুষজন দেখবে খান বাড়ির বউকে, তাই। আর মায়া খান বাড়ির বউ, তাই মার মধ্যে বউ বউ ফিল আসার জন্যই মূলত হেনা খান মায়াকে শাড়ি পরিয়ে দিয়েছেন। মার জন্য শাড়ি আগেই কিনে রেখেছিল হেনা খান। শুধু মায়া ছোট বলে কখনো পরানো হয়নি। মায়া জীবনের প্রথম শাড়ি পরে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে 2-3 বার ইতিমধ্যে হোঁচট খেয়ে ফেলেছে। তাই শাড়ি খুলে যাওয়ার ভয়ে চুপচাপ ড্রয়িং রুমে একা বসে আছে। আর বারবার ঘাড় ঘুরিয়ে কিচেন রুমের দিকে তাকাচ্ছে কখন আসবে হেনা খান এই নিয়ে। কারণ হেনা খান নিজের ভাইয়ের জন্য নিজের হাতে কিছু রান্না করছেন, যেটা শেষ হলেই মায়াকে নিয়ে বেরিয়ে যাবেন তিনি। অবশ্য আরাফ খানও যাবে তাদের সাথে। হেনা খান ইতিমধ্যে কল করে বলেছে আরাফ খানকে বাড়িতে চলে আসতে এবং আজকের রাতের ডিনার উনারা সবাই মিলে হেনা খানের বাপের বাড়িতেই করবেন। আরাফ জানিয়েছে উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখান অবধি সবই ঠিকঠাক। কিন্তু উদাস মার উদাসীন কিছুতেই কমছে না, বাড়ছে ছাড়া। মায়া নিয়ে টেনশন করেই যাচ্ছে আর থেকে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে গালে হাত থেকে। মার বিষণ্ণতা মাঝেই হৃদ গম্ভীর মৃদু স্বরে ফোনে কথা বলতে বলতে প্রবেশ করল ড্রয়িং রুমের মেইন দরজা ধরে। উদাস মায়াকে তখনও তার চোখে পড়েনি, তার মনোযোগ সবটা ফোনের কথা বলাতে ছিল। কিন্তু বিপত্তি ঘটে আরো কয়েক কদম হেঁটে সামনে এগিয়ে। বেখেয়ালি চোখ গেল মার দিকে। থমকালো জায়গায়। ব্যালেন্স হারিয়ে ফোন ধরতে ধরতে পড়ল ফ্লোরে। ঠাস করে শব্দ হওয়ায় মায়া উদাস চোখ তুলে তাকায় সামনে। রিককে হা করে তাকিয়ে থাকতে দেখেও নড়চড় হলো মার। বরং স্বাভাবিক ন্যায় রিককে এক পলক দেখে নিয়ে আবারও আগের মতো করে উদাস মনে বসে রইল। আর থেকে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলো। সে এই মুহূর্তে ভীষণ টেনশনে আছে, তাই কারো দিকে তাকানোর সময় নেই মার। তাছাড়া মার তো তার স্বামীর সাথে রাগ করেছে। হৃদকে দেখবে না, হৃদের সাথে কথা বলবে না বলে কথা শুনিয়ে এসেছিল কাল। এখন যদি মায়া তার স্বামীর দিকে তাকায় তাহলে মার রাগ থাকবে চলে জানে না। তাছাড়া হৃদ মায়াকে ছেঁচড়া বলবে না। মায়া তো ছেঁচড়া না, ব্যাস স্বামীকে দেখতে তার ভালো লাগে, এই জন্য মায়া একটু ঘুরঘুর করে আর কি। তবে এখন মায়া হৃদের দিকে তাকাবে না, কোনোভাবেই তাকাবে না।
রাগটাও মাটি করবে না। মার দৃঢ় মনোবল শক্ত করল হৃদকে দেখবে না বলে। কিন্তু হৃদ, সে তো ততক্ষণে দেওয়ানা হয়ে বসে আছে বউয়ের ঝলসানো রূপে। হৃদের দৃষ্টি বদলালো মার প্রতি। স্বাভাবিক দৃষ্টি থেকে অস্বাভাবিক ন্যায় গভীর দৃষ্টি পড়ল মার উপর। দীর্ঘ 28 বছরের ধৈর্য ভাঙল। প্রেময় অনুভূতি প্রকাশ পেল বুকে। মায়াকে নিয়ে চিন্তা ভাবনার পরিবর্তন ঘটল। হৃদের গাঢ় অভিমানটাও সরে গেল মার উপর। শুধু ভালোবাসামো অনুভূতি চোখে প্রকাশ পেল। স্থির থেকে অস্থির ন্যায় হলো। চোখের মুখে মুগ্ধতা ছেয়ে গেল। আজ জীবনের প্রথম মায়াকে শাড়ি পরতে দেখল হৃদ। আর সেটাই যেন হৃদের কাল হলো। ছটফট করল মন পাড়ায়। হৃদ জায়গায় থেকে নড়ল না, বরং তীব্র বুকধর্ফের সাথে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল মার দিকে। মায়া খানিকটা বাদে আবারও বিষণ্ণতার মাথা উঁচিয়ে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখ মিলল হৃদের শান্ত দৃষ্টির সাথে। মায়া হালকা কপাল কুঁচকে আবারও আগের ন্যায় বসল উদাস মনে। কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও একইভাবে মাথা উঁচিয়ে দেখল হৃদকে জায়গায় দাঁড়িয়ে থাকাতে। এবার মায়া নড়েচড়ে সোজা হয়ে বসে। হৃদের দৃষ্টি স্বাভাবিক লাগলো না মার কাছে। অস্বাভাবিক কিছু আছে হৃদের এই শান্ত দৃষ্টির মাঝে। মায়া সোজা হয়ে বসে হাঁসফাঁস করল অনেকটা। আর চোখে হৃদের দিকে তাকালো। হৃদ তখনও শান্ত দৃষ্টিতে মার দিকে তাকিয়ে আছে। ইতস্তত মায়া কিছু সময় থা মেরে বসে রইল। এই বুঝি হৃদ চলে যাবে এটা ভেবে। কিন্তু হৃদ গেল না, বরং স্থির ন্যায় দাঁড়িয়ে থাকল। মায়া এবার তীব্র অস্থিরতায় কাজ করল ভিতরে। ইতস্ততায় উঠে দাঁড়ায়। উদ্দেশ্য হৃদের সামনে থেকে সেই চলে যাবে। কাল এই লোকটাকে মায়া বলেছিল মার দিকে না তাকাতে। অথচ আজ পলকে ফেলছে না মায়াকে দেখা থেকে। নিজের কথা নিজেই ভুলে গেছে এই লোক। মায়া অস্থিরতায় হৃদের সামনে থেকে চলে যেতে নিলেই মার হুট করে মনে পড়ে সে তো শাড়ি পরে হাঁটতে পারে না ঠিকঠাক। তাই এখন যদি হাঁটতে গিয়ে হুচক খেয়ে পড়ে যায় তাহলে মার ইজ্জত আর থাকবে হৃদের সামনে? নষ্ট হয়ে যাবে না? মায়া নিজের ইজ্জতের কথা ভেবে পুনরায় গুটি মেরে বসে পড়ে সোফার উপর। চুলগুলো সব এবার সোফা ছাড়িয়ে ফ্লোরে ঠেকল। মায়া হাত দিয়ে টেনে চুলগুলো সব কোলের উপর নিতে নিতে আবারও আর চোখে হৃদের দিকে তাকালো। এবং সাথে সাথে চোখাচোখি হলো হৃদের গভীর দৃষ্টির সাথে। হৃদের এমন শান্ত দৃষ্টির মানে যেন এবার মায়াও হুট করেই বুঝল। আর বুঝতে পেরেই যেন কাল হলো মার জন্য। তুমুল লজ্জায় মায়া সিটিয়ে গিয়ে শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে এদিক সেদিকে তাকালো। হৃদের দৃষ্টি হতে নিজের দৃষ্টি লুকানোর চেষ্টা করল, কিন্তু পারল না। মায়া আবারও আর চোখে হৃদের দিকে তাকাতে গিয়ে চোখাচোখি হয়ে যায় হৃদের সাথে। এবার মায়া তুমুল লজ্জায় সঙ্গে সঙ্গে আছড়ে পড়ল সোফার উপর। মুখ লুকালো সোফার বালিশের কুশনের ভিতর। মায়া বসা অবস্থায় হেলিয়ে পড়ে নাক মুখ চেপে ধরল সোফার বালিশের কুশনের ভিতর। হৃদ মায়াকে লজ্জা পেতে দেখে মুহূর্তেই হেসে ওঠে। অনেকটা শব্দ করেই হেসে ওঠে। এতে যেন মায়া আরো লজ্জা পেল। লজ্জায় আর্স্ট হয়ে দুহাতে বালিশের কুশন চেপে ধরে নাক মুখ শক্ত করে পড়ে রইল। উফ, তার লজ্জা লাগছে ভীষণ। হৃদের শব্দ করা হাসিতে কিচেন রুম থেকে ছুটে আসে হেনা খান। হৃদকে প্রাণবন্তর হাসতে দেখে খুবই বিস্মিত হয় তিনি। সাথে অন্তত খুশিও হন হৃদকে হাসতে দেখে। লাস্ট হৃদকে কবে এইভাবে হাসতে দেখেছে মনে নেই উনার। হয়তো হৃদের বাবা মা বেঁচে থাকার সময়। তিনি অন্তত খুশি মনে আদুরের সহিত ডেকে উঠে বলে উঠে, হৃদ, সোনা বাবা আমার, তুই হাসছিস? আজ কত বছর পর তোকে হাসতে দেখলাম। আমার মনটা ভরে গেল তোর হাসিতে। হেনা খানের কথায় হাসি থামে হৃদের। খানিকটা গম্ভীর হয়। হেনা খানের দিকে তাকাতে তাকাতে আবারও চোখ আড়িয়ে তাকায় মায়া দিকে। হেনা খান হৃদকে গম্ভীর হতে দেখে পুনরায় অধৈর্য গলায় বলে, হাসি থামালি কেন? ভালোই তো লাগছিল সোনা বাবা। মাঝে মধ্যে এইভাবে একটু আধটু হাসলেও তো হয়। আমাদের মনটা জড়িয়ে যায় তোর হাসি মুখ দেখলে। মার দিকে তাকাতে তাকাতে হৃদের লিপিপ্ত উত্তর, আজ হাসির কারণ পেয়েছি তাই হাসলাম। এরকম কারণ পেলে রোজ হাসব মনে হো দাদি। তিনি হৃদের হাসির কারণ জানতে না পারলেও হৃদ হাসবে কথাটায় অন্তত খুশি হলেন। হৃদকে দোয়া দিয়ে বলেন, আল্লাহ তোকে খুশি করুন। এমন হাসির কারণ সারা জীবন দিক। হৃদ তৎক্ষণাৎ কিছু বলল না হেনা খানকে, বরং স্বাভাবিক ন্যায় ধূপ করে গিয়ে বসল মার পাশে। জনের উলুরি একে অপরের সাথে সংস্পর্শে থাকল। হৃদ ইচ্ছে করে মার সাথে চেপে বসে হেনা খানের উদ্দেশ্য বলে, মনে হো তোমার দোয়া আল্লাহ কবুল করেছে দাদি। হেনা খান অন্তত খুশি হয়ে এগিয়ে আসলো হৃদের দিকে।
তিনি রিকে কিছু বলবে তার আগেই চোখ গেল মার উপর। মায়াকে সোফার উপর উপর হয়ে আছড়ে পড়ে থাকতে দেখে কপাল কুঁচকায় তিনি। হেনা খান ভাবেন মায়া বুঝি বসে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছে। তাই তিনি মার দিকে ঝুঁকে মার বাহুতে মৃদু ধাক্কা দিতে দিতে বলে, এই মায়া উঠো। এই অসময়ে ঘুমালি কেন? তোকে না বলছি আমরা এখন বেরাবো, তাহলে ঘুমিয়ে পড়লি কেন? উঠো বলছি। হেনা খানের অনবরত ধাক্কা কাজ হলো না। মায়া শক্ত হয়ে পড়ে রইল সোফার উপর বালিশের কুশনে নাক মুখ চেপে ধরে। লজ্জায় নড়ছে না পন্ত। হৃদ এবার ঠোঁট কামড়িয়ে হাসল। বউ তার লজ্জা পাচ্ছে তাকে। হৃদ মায়াকে দ্বিগুণ লজ্জায় ফেলতে আরো চেপে বসে মার শরীর ঘেঁষে। হৃদের শরীরের স্পর্শ পেয়ে মায়া মুহূর্তে কেঁপে ওঠে। মার কম্পন হৃদের সাথে সাথে হেনা খানও বুঝল। তবে ধরতে পারল না মায়া কেন কাঁপছে। তিনি ভাবলেন মায়া হয়তো ঘুমে ঘোরে বাজের স্বপ্ন দেখে ভয় কাঁপছে, তাই তিনি পুনরায় ব্যস্ত ভঙ্গিতে মায়াকে ডাক লাগালো। মায়া উঠো। কাঁপছিস কেন? তুই কি বাজের স্বপ্ন দেখছিস নাকি এই বেলায়? উঠো না তাড়াতাড়ি। মার হেলদোল না হলো না। সেইভাবেই পড়ে রইল লজ্জায়। হৃদ হেনা খানকে মধ্যে থামিয়ে দিয়ে বলে, দাদি আমার কফি লাগবে। কফি দাও। হৃদের কথায় হেনা খান থামে। মায়াকে আন্না ডেকে চলে যায় কিচেনের হৃদের জন্য কফি বানাতে। হেনা যেতেই প্রশস্ত হয় হৃদ। গা এলিয়ে সোফায় আরাম করে বসে তাকায় মার উন্মুক্ত মসৃণ কোমরের দিকে। মায়া বসে থেকে উপর হয়ে শোয়, শাড়ির আঁচলটাও সামনের দিকে ঝুঁকে পড়ে আছে ফ্লোরে, যার ফলে অসাবধানতার কারণে মার কোমর ও পেটের উপরের পাশটা উন্মুক্ত হয়ে আছে। হৃদ নিজের শীতল হাতের উল্টো পিঠে মার মসৃণ কোমর আলতো ছুঁয়ে দিতেই মার সমস্ত সত্তা নাড়িয়ে শরীর কেঁপে উঠে মুহূর্তেই। মায়া কেঁপে উঠতেই হৃদ সঙ্গে সঙ্গে মার বাহু টেনে নিজের কোলের উপরে বসায়। মায়া লজ্জায় সিটিয়ে গিয়ে তখনও চোখ মুখ খিচে বন্ধ করে পড়ে রইল হৃদের বুকের উপর। হৃদ মায়াকে টেনে নিজের কোলের উপর বসিয়ে মার মাথাটা নিজের বুকের উপর রাখল। এক হাতে মার কোমর চেপে ধরে অন্য হাতে মার এলোমেলো চুলগুলো কানের পিছনে গুছিয়ে দিতে দিতে নেশাক্ত কণ্ঠে মৃদু স্বরে মায়াকে ডাকল। বউ। মায়া উত্তর করল না। লজ্জায় একইভাবে পড়ে রইল হৃদের বুকে, চোখ বন্ধ করে। হৃদ পুনরায় ডাকল, ও বউ, হুমম। শাড়ি পরেছ? হুমম। হৃদ মার মাথায় ছোট করে চুমু খেল। মায়া কেঁপে উঠতেই সেই সুযোগে পালাতে চাইল। আকস্মিকভাবে হৃদের থেকে পালাতে গিয়েও আটকা পড়ল হৃদের দু হাতে বাঁধনে। হৃদ নিজের দুহাতে তৎক্ষণাৎ মার কোমর চেপে ধরে পুনরায় কোলের উপর বসায় জোরপূর্বক, এবং দুহাতে পিছন থেকে মার কোমর জড়িয়ে ধরে মার চুলের মাঝে নিজের মুখ ডুবালো। মায়া কেঁপে কেঁপে উঠে বড়বড় নিঃশ্বাস নিতে নিতে খামচি দিয়ে ধরল হৃদের হাত। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ল দু জনেরই। হৃদ মার চুলের ভাঁজে মুখ ডুবিয়ে রাখা অবস্থায় কৌতুক করল মার সাথে। খানিকটা দুষ্ট স্বরে টেনে বলে উঠে, ছি ম্যাডাম, আপনি আমাকে নেগেটিভ ফিল দিচ্ছেন। এখনই এত বড় বড় নিঃশ্বাস নিলে কি হবে? আমি কিছু করছি, আমি নিষ্পাপ না। হৃদের কথায় মায়া শরণাবে ফিরল। লজ্জা আর্স্ত হলো আর বেশি। আজ মার লজ্জিত হওয়ার দিন। লজ্জায় লজ্জায় মরে যাওয়ার দিন। উফ, এত মরণ সহ্য হবে মায়া? মায়া আবারও হৃদ থেকে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু হৃদের জন্য পারল না। হৃদ শক্ত করে ধরে নিজের মাঝে। মায়া কাপা কাপা স্বরে বলে, ছাড়ুন আমাকে। না, আমার ভয় করছে আপনাকে। করুক। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আসুক। কেমন কেমন জানি লাগছে আমার। তাহলে সিস্টেম ঠিক আছে আপনার? কথাটা বলেই হৃদ আরো ঘনিষ্ঠ হতে চাইল মার সাথে, কিন্তু ততক্ষণে আরাফ খানও ড্রয়িং রুমে ব্যস্ত পায়ে প্রবেশ করে ফেলে। হৃদ মায়াকে হালকা পাতলা একে অপরের সাথে জড়িয়ে থাকতে দেখল। কারণ পুরোটা দেখার আগেই হৃদ মায়াকে ছেড়ে উঠে দাঁড়ায়। কিন্তু আরাফ খানও ততক্ষণে বুঝে গেছে বিষয়টি। তাই তিনি তীক্ষ্ণ কণ্ঠে জোরালো প্রশ্ন করল হৃদকে, কি ব্যাপার মিয়া বিবি একসাথে? তুই এখানে কি করছিস হৃদ? বাসায় আসলি কবে? হৃদ রয়সই গম্ভীর মুখে বলল, মাত্র আসলাম। হৃদের কথায় তিনি এগিয়ে গিয়ে বসলেন সোফায়। আলতো হেসে মায়াকে ডেকে নিজের পাশে বসালেন। মার মাথায় আদুরে এক হাত বুলাতে বুলাতে তিনি হৃদকে উদ্দেশ্য করে বলে, তো এখানে কি চাই তোর? রুমে যা। দাঁড়িয়ে আছিস কেন? তোর না মেয়েদের মধ্যে অ্যালার্জি আছে? তাহলে আমার সোনামাকে কোলে নিস কিভাবে? শরীর চুকলায় না তোর হুমম? হৃদ কপাল কুঁচকে তাকায় আরাফ খানের দিকে। অসময়ে রসিকতা মোটেও পছন্দ হলো না হৃদের। তার সবেমাত্র জাগ্রত হওয়া ফিলিংটা দিয়ে বউকে কাবু করতে চেয়েছিল।
অনেকটা সফলও হয়েছিল, কিন্তু হঠাৎ করে আরাফ খানের এন্ট্রিটা হৃদের উঠতি রাগের কারণ হলো। হৃদ উত্তর করল না আরাফ খানের কথায়, বরং মার লজ্জায় ছিটিয়ে যাওয়া নত মস্তিষ্কের দিকে এক পলক তাকিয়ে উপরের দিকে যেতে যেতে আরাফ খানের উদ্দেশ্য বলে উঠে, তোমার টাইমিং সেন্স বড্ড খারাপ দাদাভাই। আই জাস্ট হেড ইট। গলা টেনে দুষ্ট হেসে বলে উঠে আরাফ খান। উফ, আই জাস্ট লাভ ইট। তুই কি বুঝবি বুড়ো বয়সে কারো পাকা ধানে মই দিতে কেমন লাগে। আহ, কি শান্তি, কি শান্তি। হৃদ নাক মুখ কুচকে বিরক্তির সহিত চলে যেতে নেয়, কিন্তু ততক্ষণে আবারও পিছন থেকে কফি হাতে ডাকল হেনা খান। হৃদ তোর কফি। তোত্তারা জবাবে বলল, লাগবে না। পাশ থেকে আরাফ খান প্রায় সাথে সাথেই উচ্চস্বরে বলে ওঠে, আরে হেনা, ওর কফিটা আমাকে দাও। ওর লাগবে না, ও আজ এমনিতেই সন্তুষ্ট, তাই ওর হয়ে আজ আমি খাবো। দাও, দাও। হৃদ অনেকটা শব্দ করেই দুপোথাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠছে, আর ঘাড় ঘুরিয়ে নিজের আদুরে বউয়ের দিকে তাকাচ্ছে বারবার। মায়াও কি মনে করে আস্তে করে মাথা উঁচিয়ে পিছন ফিরে সিঁড়ি দিকে তাকায় হৃদকে দেখার জন্য। সঙ্গে সঙ্গে চোখ মিলল দুজনের। মায়া ভয়ে লজ্জার সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিলেও হৃদ একইভাবে তাকিয়ে থেকে যেতে লাগলো উপরের দিকে। আজ সে এই বউকে ছাড়বে না, কোনোভাবেই ছেড়ে দিবে না হৃদ। খেয়ে ফেলবে না আজ এই বউকে সে একদম। আজ সেও দেখবে কে বাঁচা তার এই বউকে তার হাত থেকে। তাকে যখন এই বেয়াদব বউয়ের কাছে ধরা দিতে বাধ্যই করেছে, তখন সেও কাঁচা খেয়ে খেয়ে ফেলবে এই বউকে। এবার সে বেপরোয়া হবে, সবকিছু ঊর্ধ্বে গিয়ে সেও দেখতে চায় তার বউ কতটা সহ্য করতে পারে, আর সে কতটা দেওয়ানা হতে পারে।